গল্পদাদুর আজকের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা গণৎকার তারিণী খুড়ো। গল্পপাঠ ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা গণৎকার তারিণী খুড়ো। তারিণী খুড়োর এক ভাইপো এক চা কোম্পানিতে ভালো কাজ করে। সে খুড়োকে অ্যাক্টিং স্পেশাল কোয়ালিটির চা দিয়েছে। খুড়ো টিনটা আমার হাতে চালান দিয়ে বললেন, এটা খোলার ব্যবস্থা কর, আজ তোদের চা না খেয়ে এইটাই খাবো। বৈশাখ মাসের এক রবিবারের সন্ধ্যা, দুপুরের দিকে কালবৈশাখী হয়ে গেছে। এখন সব শান্ত। আমাদের ঘরে খুড়োর শ্রোতারা সব জমায়েত হয়েছে। তার মধ্যে অবশ্যই ন্যাপলাও আছে। ন্যাপলা বলল, ভূতের গল্প অনেক হয়েছে খুড়ো, আজ একটা অন্য কিছু হোক। আপনি একবার বলেছিলেন আপনি কিছুদিন গণৎকারী করেছিলেন, তখন একটা আসল ঘটনা হয়, সে গল্প কিন্তু আজ অব্দি শোনা হয়নি। ও, সে গল্প বলিনি বুঝি? আমরা সবাই একসঙ্গে না বললাম। খুড়ো বললেন, দাঁড়া, আগে ওই নতুন চাটায় একটা চুমুক দিয়ে নি। কাপে ঠোঁট ঠেকাতে না পারলে গল্প খোলে না। 5 মিনিটের মধ্যেই চা এসে গেল, ভুরভুরে সুগন্ধ। খুড়ো ওই গরম চাতেই একটা চুমুক লাগিয়ে বললেন, বাহ, খাসা চা। তারপর একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে নিয়ে গল্প আরম্ভ করলেন। ঘটনাটা ঘটে নাগপুরে। আমি বোম্বাই গেছিলাম যদি ফিল্মে কিছু কাজ পাওয়া যায়। তার মানে মনে করিস না যে আমার ফিল্মে অভিনয় করার ইচ্ছে ছিল, তা নয় মোটেই। আমি প্রোডাকশন ম্যানেজারের কাজটা ভালোই জানতাম। টালিগঞ্জে 2টো ছবিতে ওই কাজ করেছি, তাই সেই দিকেই চেষ্টা করছিলাম। একটা ছবিতে কাজ জুটে গেল। আমি থাকি ভিলে পার্লেতে একটা দোতলা বাড়ির একতলায় একটা ছোট ফ্ল্যাট। পুরো দোতলাটা নিয়েই থাকেন বম্বে এক বিখ্যাত জ্যোতিষী মুকুন্দ পটবর্তন। ডিসি মতে হাত দেখিয়ে হিসেবে তার খুব নামডাক। আমার প্রতিবেশী, তাই আমার সঙ্গে আলাপ হয়ে গেল। কেন জানি না ভদ্রলোকে আমাকে খুব ভালো লেগে গেল। বললেন, তোমাকে আমি পামিস্ট্রি শিখিয়ে দেব। যে কথা সেই কাজ। কাজের পর রাত্রিরে ভদ্রলোকের ঘরে বসে হস্তরেখা গণনা শিখতে আরম্ভ করলাম। অদ্ভুত সাবজেক্ট, নেশা ধরে গেল। 2 মাসের মধ্যে দেখি আমিও বেশ হাত দেখতে পারছি। স্টুডিওর কয়েকজন হাত দেখে অতীত ভবিষ্যৎ বলে দিলাম। এক প্রডিউসারের ছবি হিট হবে সেটা বলে দিলাম, আর ফুলেও গেল। শেষটায় একটা সময় এলো যখন মনে হলো আমি নিজেই এ কাজ করে রোজগার করতে পারি। এক কাজে বেশি দিন টিকতে পারি না, সেটা তো তোদের বলেইছি।
তাই ফিল্মের লাইন ছেড়ে পামিস্ট্রি ধরলাম, কিন্তু বম্বেতে নয়। বম্বেতে এ কাজ পটবর্ধন একচ্ছত্র অধিপতি, আমাকে অন্য জায়গা দেখতে হবে। চলে গেলাম নাগপুরে। পাঁচপাগুলি অঞ্চলে রাস্তার উপর একটা ঘর নিয়ে দরজার পাশে নোটিশ লটকে দিলাম, এখানে সুলভে হস্তরেখা দেখে ভবিষ্যৎ গণনা করা হয়, বেঙ্গলের বিখ্যাত গণৎকার ইত্যাদি ইত্যাদি। দেখতে দেখতে বেশ প্রসার জমে উঠল। এরকম র্যাপিড সাকসেস হবে তা কিন্তু আমি আশা করিনি। 1 বছরের মধ্যে একটা বড় ফ্ল্যাটে উঠে যেতে হলো। তারপর একটা বিএ পাস ছোকরা সেক্রেটারি রাখতে হলো। সারা ভারতবর্ষ থেকে হাতে ছাপ আসে, আর সেই ছাপ দেখে আমি ইংরেজিতে গণনা করি। সেক্রেটারি সেগুলো টাইপ করে যথাস্থানে পাঠিয়ে দেয়। বেশিরভাগ মক্কেলই হচ্ছে ব্যবসাদার, আর তাদের মধ্যে বেশিরভাগই মারোয়ারি। মাসে রোজগার তখন আমার প্রায় 3000 টাকা, আর আমার বয়স তখন 32। তাহলে কতদিন আগের কথা বুঝতেই পারছিস। এর মধ্যে একদিন এক ভদ্রলোক এলেন। ফর্সা, একহারা চেহারা, চোখে চশমা, পরনে বিলিতি পোশাক, বয়স এই আন্দাজ বছর 30। তিনি তার হাত দেখিয়ে বললেন, আমি শুধু একটা জিনিস জানতে চাই, আমি একটা নতুন চাকরিতে জয়েন করছি, সেই কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমি হাতের রেখা দেখে বললাম, যা করতে যাচ্ছ করো, তোমার নতুন চাকরিতে উন্নতি হবে। ভেরি গুড। এবার আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমি আগেই লক্ষ্য করেছিলাম যে ভদ্রলোকের কাঁধে একটা নকশাদার কাপড়ের ব্যাগ ঝুলছে। ভদ্রলোক তার মধ্যে থেকে একটা বেশ বড় খাম বার করে তার ভিতর থেকে এক শিট কাগজ টেনে বার করলেন। কাগজটা পুরনো তা দেখলেই বোঝা যায়। সেই কাগজে রয়েছে কালো কালিতে একটা রেখা সমেত হাতের ছাপ। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। কাগজের ওপর দিকে ডান কোনায় একটা তারিখ লেখা রয়েছে, সেটা 15 বছর আগে। আমি জিজ্ঞেস করলাম, এটা কার হাতের ছাপ? আমার বাবার। একটা পুরনো বাক্সে ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়ল। মনে হয় এটা উনি নিয়েছিলেন বম্বের গণৎকার পটবর্ধনেরকে পাঠানোর জন্য, কিন্তু ঘটনাচক্রে সেটা হয়ে ওঠেনি। আমাকে কি এখন এই হস্তরেখা দেখে গণনা করতে হবে? হ্যাঁ, বিশেষ কয়েকটা তথ্য। আপনার বাবার বয়স তখন কত ছিল? 50। আমি হাতের রেখা বিচার করে একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করলাম। ভদ্রলোকের মৃত্যু হয়েছে ওই 50 বছর বয়সেই। সেটা আমি বললাম আমার মক্কেলকে। স্বাভাবিক মৃত্যু কি জিজ্ঞেস করলেন মক্কেল। আমি আবার ভালো করে দেখলাম ছাপটা, তারপর বললাম, রেখা স্পষ্ট বলছে অপঘাত মৃত্যু, স্বাভাবিক নয়।
এই বিষয়ে আপনি নিশ্চিত? অ্যাবসলিউটলি, আমি জোর দিয়ে বললাম। তাহলে আপনার ঘটনাটা একটু খুলে বলি, বললেন ভদ্রলোক। আমার বাবার নাম ছিল প্রকাশ চন্দ্র মাথুর। আমি বাবার একমাত্র সন্তান। আমার মা আমাকে জন্ম দিয়ে মারা যান। আমি মানুষ হই এক বিধবা পিসির কাছে। আমার নাম সুরেশ মাথুর। বাবা ব্যবসাদার ছিলেন। বাবার একজন অংশীদার ছিল, নাম গজানন আপটে। আজ থেকে 15 বছর আগের কথা। আমার তখন বয়স 17। বাবা একটা বিশেষ কারণে খুব কষ্ট পান। বাবাকে এত বিচলিত হতে আমি কখনো দেখিনি। আমি কারণ জিজ্ঞেস করতে বাবা বললেন, যাকে আপনার জন বলে মনে করা হয় সে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে যত কষ্ট পেতে হয় তেমন আর কিচ্ছুতে হয় না। আমার স্বভাবতই বাবার বিজনেস পার্টনারের কথাই মনে হয়, কিন্তু বাবা এই নিয়ে আর কিচ্ছু বলতে চান না। এর কিছুদিন পরেই একদিন বিকেলে অফিসে বাবাকে চেয়ারে বসা অবস্থায় তার টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখা যায়। তখনই ডাক্তার ডাকা হয়। ততক্ষণে বাবা মারা গেছেন। ডাক্তার বললেন হার্ট অ্যাটাক। আমার ইচ্ছে ছিল পুলিশ ডাকার, কারণ আমার সন্দেহ হয়েছিল বাবাকে হত্যা করা হয়েছে। বাবা তার অংশীদারের কীর্তি ধরে ফেলেছিলেন, তাই তাকে মেরে তার মুখ বন্ধ করা হয়েছে। কিন্তু আমার তখন মাত্র 17 বছর বয়স। আমার কথা কে শুনবে? আজ আপনার গণনায় জানতে পারছি যে আমার ধারণাই ঠিক ছিল। বাবাকে খুনি করা হয়েছিল। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এতদিন আগের খুনের ব্যাপারে আজকে তো আর তুমি কিছু করতে পারবে না। সুরেশ মাথুর ধন্যবাদ দিয়ে আমার পারিশ্রমিক চুকিয়ে দিয়ে চলে গেল। এই ঘটনার প্রায় 6 মাস পরে একদিন হঠাৎ আমার কাছে এক মক্কেল এসে হাজির। এই বছর 60-62 বয়স, ঘি খাওয়া চেহারা। বললেন তিনি একজন ব্যবসাদার, একটা নতুন ব্যবসায়ে টাকা ঢালতে চান। তার ফলাফল কি হবে সেটা জানতে চান। সামনে তার কোনো আর্থিক বিপর্যয় আছে কি। আমি জিজ্ঞেস করতে বললেন তার নাম গজানন আপটে। আমি তো শুনে অবাক। যাই হোক, মক্কেল যখন তখন তাকে অ্যাটেন্ড করতেই হবে। আমি তাকে আমার ফরাসে বসালাম। তারপর আমার একটা প্রশ্ন ছিল, সেটা করলাম। হ্যাঁ, আপনার বয়স কত? ভদ্রলোক বললেন 66। আমি হাতের রেখার দিকে মন দিলাম। দেখি যে নতুন ব্যবসা ফাঁদার কোনো প্রশ্নই আসছে না। এই বছরেই ভদ্রলোকের মৃত্যু, এবং সেটা অপঘাতে। সে কথা তো আর তাকে বলতে পারি না। বললাম, তোমার নতুন ব্যবসায়ে টাকা ঢেলে কোনো সুফল হবে না। তুমি যা করছো তাই করো।
আমি কিন্তু অনেক ভেবে চিন্তে এই পন্থা স্থির করেছি। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, আমি ভদ্রলোককে আবার বারণ করলাম। তার হাতে তেলও আমার সামনে খোলা। আমি তখনও মনে মনে গণনা করে চলেছি। হঠাৎ একটা ব্যাপার দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভদ্রলোকের হাতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি 15 বছর আগে একটা খুন করেছেন। সাংঘাতিক একটা ফাঁড়া ছিল, কিন্তু সে ফাঁড়া তিনি কাটিয়ে উঠেছেন সে কথাও হাতে রয়েছে। আমি অবশ্যই এ বিষয়ে আর কিছু বললাম না। ভদ্রলোক আমাকে টাকা দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি আবার বলে দিলাম যে নতুন ব্যবসায়ে টাকা ঢেলে কোনো ভালো ফল হবে না। এর 7 দিন পরে সুরেশ মাথুর আবার এসে হাজির। আমি বললাম, কি ব্যাপার? মাথুরকে বিশেষভাবে উত্তেজিত বলে মনে হচ্ছিল। সে বলল যে এর মধ্যে নাকি গজানন আপ্টের অফিসে গিয়েছিল। আপ্টে ছিলেন না, কিন্তু তার সেক্রেটারি ছিল। সেটা জেনে শুনেই নাকি মাথুর গিয়েছিল। সেক্রেটারি নাকি 20 বছর ধরে ওই অফিসে চাকরি করেছে। তার সঙ্গে কথা বলার দরকার ছিল মাথুরের। মাথুর তাকে তার বাপের মৃত্যুর কথা জিজ্ঞেস করে। সেক্রেটারি বলে, তার ঘটনাটা পরিষ্কার মনে আছে। সে প্রকাশ মাথুরের বিশেষ অনুরক্ত ছিল। সে বলে বিকেলে কফি খাওয়ার পরই নাকি প্রকাশ মাথুর মারা যান। সেক্রেটারি সন্দেহ করেছিল যে কফিতে বিষ মেশানো আছে, কিন্তু ডাক্তারের মুখের উপর সে কোনো কথা বলতে পারেনি। তাহলে এখন তোমার কি মতলব? আমি সুরেশ মাথুরকে জিজ্ঞেস করলাম। সুরেশ চাপা স্বরে বলল, আমি বাবার মৃত্যুর প্রতিশোধ দেব। সে কি? কি করে? সে যে করে হোক। আমি যে ইতিমধ্যে গজানন আপ্টের হাত দেখেছি আর জেনেছি যে তার আয়ু ফুরিয়ে এসেছে, সে বিষয়ে আর কিছু বললাম না। সুরেশ মাথুর প্রতিশোধের সংকল্প নিয়ে আমার অফিস থেকে বেরিয়ে গেল। এর 3 দিন পরে খবরটা খবরের কাগজে বেরোল। গজানন আপ্টে খুন হয়েছেন। তিনি ইটওয়ারি রোডে থাকতেন। রোজ সন্ধ্যায় অফিসের পর জুমাতালাও এর পাশে হাঁটতে যেতেন। সেই হাঁটা অবস্থায় পিছন থেকে কেউ এসে তাকে কোনো ভারী অস্ত্র দিয়ে মাথায় মেরে খুন করেছে। পুলিশ আততায়ীর অনুসন্ধান করছে। কিন্তু আমি তো সুরেশ মাথুরের হাত দেখেছি। আমি জানি তার এখন একটা ফাঁড়া আছে, কিন্তু এ ফাঁড়া সে কাটিয়ে উঠবে। শেষ পর্যন্ত হলোও তাই। পুলিশ খুনিকে ধরতে পারল না এবং গজানন আপ্টে খুন আনসলভড ক্রাইমসের পর্যায়ে ফেলে দেওয়া হলো। সুরেশ মাথুর যে শুধু পাড়ি পেল তা নয়, আমি জানি যে 82 বছরের আগে তার মৃত্যু নেই এবং সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু। অন্তত
তার হাতের দেখা তাই বলে। এতক্ষণ সত্যজিৎ রায়ের লেখা গণৎকার তারিণী খুড়ো শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।